সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নে যে চ্যাপ্টার আছে সেটার দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা যা যা শিখব সেটা আমরা একটু আগে জেনে নিই। আমরা আজকে শিখব ক্রমিক সংখ্যা কাকে বলে, ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র যত সহজে আমরা করতে পারি। তারপর আমরা শিখব বর্গের সমষ্টি রূপে প্রকাশ, একটা সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তারপর যেটা শিখব 3 ও 4-এর ম্যাজিক বর্গ গঠন, এবং সবশেষ যেটা শিখব আমরা এই যে প্যাটার্ন আমরা শিখেছি সেটার জ্যামিতিক কিছু প্যাটার্ন নিয়ে আমরা শিখব। তো চলো আমাদের আজকের মূল আলোচনায়। তো প্রথমে যেটা আছে একটু খেয়াল করো তোমরা, ক্রমিক সংখ্যা। আমাদের আলোচনার প্রথমটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা এটা যখন আমরা বলতে যাব তখন এখানে কিছুটা একটু আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি সেটা আমরা একটু চিন্তা করি। আমরা ক্লাসরুমে যদি যাই, টিচার আমাদেরকে প্রথমে কি করে? প্রথমে আমাদের একটা হাজিরা নিয়ে নেই। সেটা কিভাবে নেই? রুল কলের মাধ্যমে। তোমাদেরও নেই, সবারই নেই। তো এই রুল কলটা কি তুমি কি কখনো চিন্তা করেছো যে 1, তারপর 2, তারপর 3 ওইভাবে কিন্তু চলে যায়, তাই না? কখনো টিচার এইভাবে বলে না যে 1, 5, 9, 10, 13 ওইভাবে বলে না। বলেছে কি? না, বলে না। তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। তো এখন দেখো, এই যে 1, তারপর 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকলো। তো এটা কি? এখানে একটা বিষয় খেয়াল করো, 1, তারপর 2, 3, 4, 5 এক এক করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে 1 বৃদ্ধি পেয়েছে, এখানে যখন গিয়েছে আমরা 1 বৃদ্ধি পেয়েছে, এখানে, তাই না? এই যে নির্দিষ্টভাবে এটা বেড়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা ক্রমিক সংখ্যা। বুঝতে পেরেছ কি? আবার কখনো কখনো এরকম হতে পারে 2, 4, 6, 8 এইভাবে যদি, এটাও দেখো নির্দিষ্ট একটা পরিমাণ সে বেড়ে যাচ্ছে। এই যে নির্দিষ্টভাবে কোনো সংখ্যা বেড়ে বা কমে যাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলবো ক্রমিক সংখ্যা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? সেটা নির্দিষ্ট হতে হবে এবং নিয়ম অনুযায়ী হতে হবে, একইভাবে যেতে হবে। সেটাকে আমরা বলবো ক্রমিক সংখ্যা। তো এখানে দেখো, আমরা ক্রমিক সংখ্যা যদি বলতে চাই তাহলে এখানে দেখো 1, এই ক্রমিক সংখ্যার সাথে আমি দেখি যেটা আমরা বলছিলাম দ্বিতীয় নম্বরে, যে আমরা এটা বুঝবো কি ক্রমিক সংখ্যার যোগফল। তো এইভাবে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। আমরা 10 পর্যন্ত নিয়েছি কারণ এটা আমাদের একটা প্যাটার্নের মধ্যে পড়ে, এই জন্য আমরা 10 নিয়েছি। তো ঠিক ওইটাভাবে যদি উল্টোভাবে এটা লিখি, এখানে 10, তারপর এটা 9, এটা 8, তারপর এটা 7, 6, 5, 4, 3, 2, 1। এই বিষয়টা তোমরা খেয়াল করো, এটা আর এটা দুইটা কিন্তু একই। এখানে ব্যবধানটা কি হয়েছে? এখানে নির্দিষ্ট ক্রমভাবে কমে গেছে, আর ওইখানে বেড়ে গেছে, আর এখানে কি হয়েছে? নির্দিষ্টভাবে বেড়ে গেছে। তো আমরা এটাকেও আমরা ক বিবেচনা করি, এটাকে। তো এটা কি হয়েছে দেখো, আমরা যেভাবে নিয়েছি, তো সেটা যদি আমরা এখানে দেখি যে এটা কি আছে, ক সমান এটাও ক, এটা সমান এটা আসলে কি তাই হবে? হ্যাঁ, আসলে তাই হবে। 1 যোগ 2 সমান হবে 3,
3 + 3 সমান হবে 6। এটাও কিন্তু এইভাবে এইখান থেকে 6 আসছে, তাই না? পুরোপুরি এটা আমরা যোগ করার পর যেটা হবে, এটা যোগ করার পর একটাই হবে। তাহলে আমরা বলতে পারি যে ক ক। এখন আমি যদি এই দুইটাকে যোগ করে ফেলি, একটু খেয়াল করো তোমরা, এটাকে আমি যোগ করে ফেলবো। যোগ করলে একটা ক যোগ আর একটা ক, দেখো একটা ক যোগ আর একটা ক, তার মানে এখানে কি আসছে? 2টা ক। এখন দেখো এখানে কি আসছে, এটা 10 + 1 11, তাই না? দেখো এই বিষয়টা একটু খেয়াল করো, 10 + 1 11, এখানে মানে 11 হয়ে যাবে। এখানে দেখো 2 + 9, এটাও কিন্তু 11 হবে, তাই না? 2 + 9, এটাও আমরা লিখব 11। তো এইভাবে দেখো এখানে যদি আমরা এটা করি, 2 + 9 এটা কত হচ্ছে? 11। তার মানে এটাকে আমি লিখতে পারি 10 + 1। এটাও দেখো 3 + 8, এটাও কত হবে? 11। এটাও কিন্তু আমি লিখতে পারি 10 যোগ। তার মানে এইরকম যতগুলো আছে ততগুলো এইরকমগুলো হবে, তাই না? 10 + 1, 10 + 1, 10 + 1 এরকম হতে থাকবে। এখন এরকম যদি হতে থাকে তাহলে আমরা কি করব? আমরা একটু পূর্বের ক্লাসে যাই, বা আমরা আগে অনেক ক্লাসে পড়েছি। যেমন 2 + 2 + 2 + 2, এটা সমান কত হবে? 8। তার মানে 2 + 2 4, 4 আর 2 6, 6 আর 2 8। তো আমরা এটাকে এইভাবে না করে যদি আমরা এইভাবে করতাম, যে এইভাবেই তো আমরা করেছি, তাই না? গুণের যে আমাদের সমস্যাগুলো ছিল আমরা এইভাবে করেছি। কয়টা 2 আছে? 4টা 2, 4 2 8। তাহলে কোনটা সহজ হয়েছে আমাদের কাছে? এটা। তাহলে আমরা কি বলতে পারি? এইভাবে যতগুলো থাকবে ততগুলো একই পরিমাণ যদি থাকে, এগুলো আমরা একসাথে যোগ করার পরিবর্তে আমরা কি করতে পারি? গুণ চিহ্ন দিলেই হয়ে যাবে। তার মানে আমি এটাকে একটু ক্লোজ করলাম। এটাকে ক্লোজ করার পর আমি যদি লিখি, এখানে খেয়াল করো তোমরা, অবশ্যই দেখতে পাচ্ছ। তো এখানে যদি আমরা এটা লিখি 2 ক যোগ, এই যে এখানে বিষয়টা, যে এইরকম কয়টা ছিল? এইরকম ছিল 10টা। দেখো এরকম 10টা, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা আছে। তো এই জন্য আমি 10 দিয়ে দিলাম এখন। তো এবার দেখি আমরা এখানে কি আসে, একটু দেখার বিষয়। এই আমরা জানি কি, ক বীজগণিতের নিয়ম বা পাটিগণিত যেভাবে আমরা বলি, 2 ক এর সাথে গুণাকার আছে। এই পাশে যদি যাই, ক এটা কোথায় যাবে? নিচে। আর এখানে দেখো কি যাচ্ছে? 10 + 1 × 10। এখানে একটু বিষয় তোমরা খেয়াল করো। আমরা এখানে, কারণ এখানে তো 1 2 দেওয়া আছে, আমার পরীক্ষায় তো 1 2 যে ক্রমবাচক যে সংখ্যাগুলো আছে 1 2 থাকবে না। মনে করো 5 থেকে শুরু করলো, তখন আমি কি করব? সেটাই আমরা এখানে দেখব। তো দেখো এখানে এই যে 10, এখানে একটা বিষয়টা খেয়াল করো, এই 10 আর এটা কত? 1। তাইলে আমরা যদি এটাকে উল্টায় ফেলি, এখান থেকে যদি আমরা লিখি, 10টা মানে কি? প্রথম পদ, তাই না? তাহলে আমি এটা কি লিখলাম? প্রথম পদ যোগ কি আছে? 1। 1 বলতে এটা কি? শেষ পদ গুণ এই 10 আমি কোত্থেকে নিয়ে আসছি? এখানে পদ সংখ্যা আছে 10টি, বুঝতে পেরেছ? তাহলে এটা আমি লিখবো কি এখানে? পদ সংখ্যা। আর নিচে কি দিব? নিচে 2। তো এটা হচ্ছে আমাদের আজকের ফর্মুলাটা। যে এটা কি ধরনের ফর্মুলা? যে আমরা কিভাবে আমরা যে স্বাভাবিক যে ক্রমিক সংখ্যা আছে সেটার যোগটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তো সেটার যোগটা দেখো আমরা নির্ণয় করতে পারবো, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। চলো এর একটা বাস্তব উদাহরণ আমরা দেখি। এখানে তোমরা দেখো 5 যোগ 4 যোগ, সরি এটা কমে যাচ্ছে, তাই না? আমি একটু করতেছি, এটা আমরা বৃদ্ধির দিকে নেই। 5 যোগ 6 যোগ 7 যোগ 8। আচ্ছা আমরা এটা দিয়েই করি আগে, তারপর দেখা যাক আমরা কতটুকু সফল। তো আমরা এটা যদি আমরা করতে চাই, প্রথমে সূত্রের 2 দিতে হবে আমাদের। আমরা যে
সহজ যে সূত্রটা পেলাম। তারপর আমরা কি এখানে প্রথম পদ এখানে কত আছে 5, প্রথম পদ 5, শেষ পদ কত আছে এখানে 8, তারপর গুণ, তারপর কি দিব পদ সংখ্যা বলতে এখানে কয়টা পদ আছে 1 2 3 4, 4টা পদ আছে। তো এবার দেখি আমাদের এটা হয় কিনা। এই 2 দ্বারা যদি আমি 4কে কাটি কত হবে 2, তাহলে আর এখানে কত 8 5 13, 13 গুণ 2 ইকুয়াল 26। দেখতে পাচ্ছ তোমরা এটা কত হয়ে গেল 26 হয়ে গেল। তো এখন দেখি আমাদের 26 হয় কিনা। 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 8 26। কি বুঝতে পেরেছ? আচ্ছা, তো এর পরবর্তীতে একটা আরেকটা দেখো, এখানে যদি আমরা দেই 2, তারপর দিলাম 5, তারপর দিলাম 8, তারপর দিলাম 11, দেখি আমাদের এটা হয় কিনা। তো আমরা একটু ছোট নিয়ে করছি, তোমরা অবশ্য ছোট না, একটু বড় বড়গুলো নিয়ে করবে। তো এখানে আমরা যদি করি আমাদের সূত্রে কি দিতে হবে 2, কারণ এটা কি ক্রমিক সংখ্যা কিনা একটু দেখে নাও। 2, তারপর 5 কত বেড়েছে এখানে 2 এর পরে 5, এখানে 3 বেড়েছে, তাহলে 5 এর পরে 3 বেড়ে 8 হয়েছে, 8 এর পরে 3 বেড়ে 11 হয়েছে। তো এটার আমরা যদি সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে আমাকে কি করতে হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণ কি দেব বলো তো, গুড পদ সংখ্যা। তাহলে এখানে পদ সংখ্যা 1 2 3 4, 4টি আছে 4। তো এইবার দেখি আমরা যে এটা কি আসলে কতটুকু সফল। আমরা এটা দিয়ে যখন এটাকে ভাগ করব কত থাকবে 2, আর এখানে দেখো 11 আর 2, 11 আর 2 কত আছে 13, 13 গুণ 2 ইকুয়াল কত হয়ে গেছে 26। তো আমরা দেখি এখানে 26 হয় কিনা, একটু আমরা করি। 2 2 আর 5 7, 7 আর 8 15, 15 আর 11 26। তাহলে আমরা মনে হয় কি করতে পারলাম, এখানে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে এই সূত্রের সাহায্যে আমরা বর্গের ক্রমিক সংখ্যার, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যে সকল ক্রমিক সংখ্যা থাকবে তার যোগফল আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এটা 2 নম্বর শেষ করলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দেখো, আমি যদি এরকম একটা কখনো আমরা সংখ্যা লিখে আমরা এটার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করি। তো আমরা এর আগে একটি ছোট্ট একটা জিনিস সম্পর্কে কথা বলি। বর্গ দেখো, আমরা জ্যামিতির ভাষায় যে বর্গগুলো আমরা পড়েছিলাম যে একটা বর্গক্ষেত্র হলে কি হতে হবে 4 পাশ সমান হতে হবে, তাহলে এটা বর্গ। তাই আর আমরা এই বর্গক্ষেত্র, তাই না, আর বর্গ বলতে একই সংখ্যা 2 বার গুণ হবে এইরকম। তো এই বর্গ আর একটা হচ্ছে কি আমাদের সমষ্টি। সমষ্টি মানে কি, সমষ্টি মানে কি হচ্ছে যোগফল। আর যোগফল আমরা কিভাবে বের করি, দুইটাকে যোগ দেওয়ার পরে। তাহলে আমাকে এমন দুইটা সংখ্যা যোগ করতে হবে যেটাকে বর্গ করলে, যে দুইটাকে বর্গ করলে যোগফল এটা হবে। এটা হচ্ছে আমাদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো এখানে দেখো, আমি যদি লিখি 2, এটা হচ্ছে সংখ্যা, এটাকে 2টা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তো 2টা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হলে 1, এই যে বর্গ স্কয়ার, যেটা ইংরেজি হচ্ছে স্কয়ার, বাংলা হচ্ছে বর্গ। এখন দেখো এই 1কে যদি আমি স্কয়ার করি তাহলে কত আসছে 1, আর 1কে যদি আমি বর্গ করি 1, তার মানে এই যে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে এই যে এই 2 যে সংখ্যাটা আছে এটাকে 2টি সংখ্যার বর্গের অন্তররূপে যোগফল রূপে আমরা প্রকাশ করতে পারলাম। তো পরবর্তী আর একটা সমস্যা আমরা যাই। এখানে দেখো, সমস্যাটা যদি 5 হয় তাহলে এখানে আমরা দিতে পারি 1 যোগ 4। দেখো এটা কেন আমি লিখলাম, কারণ এখান থেকে আমাকে 2টা সংখ্যা বের করে নিতে হবে, 2টা সংখ্যা এর ভিতর থেকে বের করে নিতে হবে যেটাকে বর্গ করা যাবে। শুধু আমরা যদি এইভাবে নেই যে 2 যোগ 3, এখন দেখি এটার মধ্যে কি ঝামেলাটা হতে পারে বা আমাদের সীমাবদ্ধতাটা কোথায়, আমরা কোথায় থেমে যাব। এখানে এক্ষেত্রে দেখো, আমরা যদি 1 এর আমরা স্কয়ার করি তার মানে কি হবে 1, এই যে বর্গ, 1 এর বর্গ করলে 1 হচ্ছে, আর 4 তাহলে 2 এর বর্গ করলে 4 হচ্ছে, এই যে 2 স্কয়ার।
তার মানে এটা 4। এখন দেখো এই যে এটাও বর্গ দুইটার মধ্যে কি আছে সমষ্টি, তাহলে এই 5 এটা সমান কিন্তু 5 হচ্ছে। তাহলে এই 5কে এই দুইটা বর্গ সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারলাম। কিন্তু এটাকে কি করতে পারবো আমরা, দেখো তো একটু, এটাকে আমরা করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এরকম এই যে 2 কোনো সংখ্যাকে বর্গ করলে 2 হবে না, 3 কোনো সংখ্যাকে বর্গ করলে 3 হবে না। তো দেখো এর পরবর্তীতে আর একটা সমস্যা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আমি একটা লিখলাম, এখানে অনেক আছে, তোমরা এগুলা একটা একটা করে তোমরা প্র্যাকটিস করবে। কারণ আমি বরাবরই বলি গণিত হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস যদি এখানে না থাকে তাহলে কখনোই ভালো কিছু করা সম্ভব হবে না। এখানে দেখো এটাকে যদি আমি দিই তাহলে 1 + 49। 49 আমি কেন দিয়েছি? কারণ 7 7 49, 7কে বর্গ করলে 49 হবে, 1কে বর্গ করলে 1, আর 7কে বর্গ করলে হচ্ছে 49। তো এই হচ্ছে আমাদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তোমরা ওইরকমভাবে অনেকগুলো করতে পারো। আর তারপর আমি যদি একটা 13 এটাকে নিই আমি, তাহলে এটাকে আমি নিব কিভাবে, যে একটা হবে 4 আর একটা হবে 9। কারণ এই যে 2 এর স্কোয়ার করলে হবে 4 আর 3 এর স্কোয়ার করলে হবে 9। বুঝতে পেরেছ? এই যে 2² + 3², এইটা এই যে 13 এই সংখ্যাটিকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করলাম। তো এইরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর বিস্তারিত আর একটা এপিসোড হবে এগুলো নিয়ে, তোমরা প্রস্তুত থাকবে। আশা করি আমরা ওগুলো এখানে ভালো কিছু শিখতে পারবো। তো এর পরবর্তীতে যে ইয়েটা আছে, আমরা আজকের আলোচনা শিডিউল অনুযায়ী সেটা আমরা যাব আজকে 3 ও 4 এর ম্যাজিক বর্গ। তো এখানে একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে, এই ম্যাজিক কথাটা আছে, তাই না? ম্যাজিক যেহেতু আছে, ম্যাজিকের মতোই করতে হবে। তো ম্যাজিক আমরা যখন করব, ম্যাজিকের মতো করব, তোমাদের এই বিষয়টা মাথায় রাখবা সবসময়, যে আমরা যখন এখানে খেয়াল করো, আমরা আজকে দেখব কি 3 এবং 4 এর ম্যাজিক বর্গ। তো আমরা এখানে একটা ঘর আমি করে নিই 3 এর। প্রথমে আমি 3টা দেখাবো, তারপর আমি 4 করব। এখানে দেখো 3টা, এখানে দেখো 3টা, তাই না? এখন এই 3 এর ম্যাজিক বর্গ যদি আমরা করি, তাহলে 3 এর বর্গ করলে কত হবে? 9। এখানে 9টা ঘর হবে। এখন এখানে কত সংখ্যা আমরা বসাবো সেটা কিন্তু আমরা জানি না। তো এটা জানার জন্য প্রথমে আমরা যেটা করব, যে কোনো বর্গ আমাকে ম্যাজিক বর্গ দেয়, সেটা মনে রাখবা সবসময়, যে আমরা এখানে এই সূত্রটা মনে রাখবো, ক ইন্টু মানে যোগ ক স্কোয়ার যোগ 1 আর ভাগ হচ্ছে 2। এই বিষয়টা মনে রাখবা। তাহলে এখানে দেখো আমরা কতর বর্গ করতেছি, আমরা 3 এর ম্যাজিক বর্গ করব। তাইলে আমি কয়ের জায়গার মধ্যে কত বসাবো? 3 স্কোয়ার যোগ 1। তাহলে এই ক্ষেত্রে দেখো 3, আর এটা কত হচ্ছে? 3 × 9 যোগ 1, 3, 9 আর 1 10, 2। তাহলে এটাকে দিলে কত হচ্ছে? 5, 3 5 15। তার মানে 3 এর ম্যাজিক বর্গের যে যোগফলটা সেটা কত হবে? সেটা হবে 15। সেটা আমরা কিভাবে বের করলাম? এই যে ফর্মুলাটা নিয়ে। তোমরা একটু খেয়াল করবা, আমি অন্য একটা কালি দিয়ে সেটাকে আবার দেখাচ্ছি। এই যে এখানে একটা ফর্মুলা আমি দিয়েছি, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। তো এই সূত্রের মধ্যে ক এখানে হবে ম্যাজিক বর্গের সংখ্যাটা, যে কত ম্যাজিক বর্গ। তো আমরা এখন 3 এর ম্যাজিক বর্গ করব। 3 এর ম্যাজিক বর্গ করার একটা পূর্ব শর্ত আমি দিচ্ছি, এটা মনে রাখবে সবসময় একদম এক্স্যাক্টলি। তারপর আমি আস্তে আস্তে তোমাদের 6 এগুলা দিব, তারপর 5 9 এগুলো দিব, সবগুলাই দিব যতগুলো তোমাদের কাজে লাগে বা পরীক্ষার জন্য থাকবে। তো এখানে দেখো 3 এর ম্যাজিক বর্গ লেখার নিয়মটা হচ্ছে, প্রথমেই তোমরা কোনায় কোনায় জোড়া সংখ্যা বসাবে। তাহলে জোড়া সংখ্যা এখানে কত পর্যন্ত বসাতে পারবো? এখানে কোনায় কোনায় জোড়া সংখ্যা বসাতে পারবো আমরা 3 × 9, 9টা ঘর আছে, 9 এর কম, 9 এর বেশি না কিন্তু। তাহলে প্রথম 1, 1 এর পরে 2, 2 জোড়া সংখ্যা, তাহলে 2 আমি এখানে বসালাম। 2 এর পরে 3, 4, আমি কিন্তু কোনায় কোনায় বলছি বসানোর জন্য, তোমরা আবার এলোপাতারি বসাও না, ঠিক আছে? 4, তারপর 5 বিজোড় সংখ্যা 6, তারপর 7 এটা বিজুর, 8 এটা হচ্ছে জোর। আর প্রথমেই যেটা মধ্যে বসিয়ে নিবে তোমরা 5। এটা কিন্তু মানে একেবারে তোমরা মনে রাখবে যে প্রথমে আমরা বসাবো মধ্যে কত? 5। এখন দেখো তাহলে আমাদের এই যে 3 এর যে
ইয়েটা আছে, ম্যাজিক বর্গটা আছে, সেটার যোগফলটা কত হবে 15। এখন আমি এই ম্যাজিক বর্গের যে বৈশিষ্ট্যটা সেটা এইভাবে যোগ করলে 15 হবে, এইভাবে যোগ করলে 15 হবে, এইভাবে যোগ করলে এইভাবে অলরেডি 15 কিন্তু এইভাবে হয়ে গেছে। দেখো 6, 6 আর 5 11, 11 আর 4 15। এইভাবে যদি আমরা যোগ করি 2, 2 আর 5 7, 7 আর 8 15, এ কিন্তু 15 হয়ে গেছে। এখন আমার দরকার কি, যে এখানে দেখো আমাদের 9 পর্যন্ত আমি যেতে পারবো, এর মধ্যে যেটা ব্যবহার হয়ে গেছে সেই অঙ্কটা আর আমরা ব্যবহার করতে পারবো না। আমরা 9 পর্যন্ত যাবো সর্বোচ্চ, কিন্তু যেটা ব্যবহার একবার হয়ে গেছে সেটা আর ব্যবহার আমরা করতে পারবো না। তাহলে দেখো 2 আর 4, আমরা প্রথমে এটা দেখে নিই। 2 আর 4, 2 আর 4 যোগ করলে কত হচ্ছে, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6। তার মানে আমার কত হতে হবে 15। তার মানে এই 6 এর সাথে কত যোগ দিলে 15 হবে, একটু চিন্তা করো তোমরা। 6 এর সাথে কত যোগ দিলে 15 হবে, 6 এর সাথে গুড, এই তো 6 এর সাথে 9 যোগ দিলে 15 হবে। এখন আমাদের এই পাশে 15 প্রয়োজন, দেখো একটু খেয়াল করো, এই পাশে 15 প্রয়োজন। তাহলে এই পাশে যদি 15 প্রয়োজন হয়, 2 আর 6 8, তাহলে 8 এর সাথে কত গুণ দিলে 15 হবে, 8 এর সাথে 7 গুণ দিলে যোগ দিলে 15 হবে। এখন দরকার আমার এই পাশে 15, তাহলে 4, 4 আর 8 12, 12 সাথে কত যোগ দিলে 15 হচ্ছে, 12 সাথে যদি আমি 3 যোগ দিই তাহলে 15 হচ্ছে। এখন দরকার হচ্ছে আমার এই পাশে, তাহলে 6 আর 8 14, 14 আর 1 15। তো এবার দেখো আমাদের যে ম্যাজিক বর্গটা আমরা করতে পেরেছি সেটা আমরা কিভাবে করলাম আমি একটু রিভিউ করে নিচ্ছি, তারপর আমি আবার প্রয়োজনে আমি আবার আলোচনা করব যদি তোমাদের প্রয়োজন হয়। এখানে আমরা কি করছি, যখন 3-এর ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, 3-এর ক্ষেত্রে, এটা অন্য কোনো ক্ষেত্রে না, 3-এর ক্ষেত্রে যেটা করবে তোমরা সেটা হচ্ছে মাঝ করে প্রথমে 5 বসিয়ে দিবে, এবং 3-এ করতে গেলে 3 3 9, 9-এর আগে জোড় সংখ্যাগুলো কোনায় কোনায় বসিয়ে দিবে। ঠিক আছে, প্রথমে 5, তারপর জোড় সংখ্যা 2 4 6 8। এখন আমরা যেটা করব, আমাদের এই যে ম্যাজিক বর্গের যোগফল কত হবে 15। আমরা কিন্তু এটা ইতিমধ্যে জেনে ফেলেছি, যেহেতু 15 হবে তাহলে 15 আমরা কত আর কি কি লাগে যোগ করতে সেটা আমরা 15 দিয়ে দিব। তো এখন দেখি আমাদের 15 আছে কিনা, আমরা তো কোনাকুনি আগে দেখেছিলাম যে 15 হয়েছে। এখন দেখো 9, 9 আর 5 14, 14 আর 1 15, এইভাবে যদি দেই 7 5 12, 12 আর 3 15। বুঝতে পেরেছ? আশা করি এখানে তোমাদের খুব মজা করে তোমরা শিখতে পারবে। তো তারপরে দেখো আমাদের আর একটা যেটা আমি বলছিলাম 3-এর পরে আমি এখানে দেখাবো 4-এর এটা। তো 4-এরটা দেখো, এখানে একটু ঠান্ডা মাথায় করবে এবং সকলই এগুলো তোমরা দেখে নিবে। ওখানে একটা ঘর আমার কম হয়ে গেছে, তো একটা বাড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে বাড়ানো প্রয়োজন হলে, নতুবা বর্গ হবে না, এক্ষেত্রে একটু বাড়ায় নিচ্ছি। তোমরা অবশ্যই এটা বর্গ করার চেষ্টা করবে সবসময়। তাহলে এখন দেখো দেখো আমরা কিন্তু 4-এর ম্যাজিক বর্গের একটা ঘর আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা কি করব, এখন যদি আমরা 3-এর মতো আমরা মনে করি যে না 3-এর মতো আমি করে ফেলবো, প্রথমে আমি জোড় সংখ্যা বসিয়ে দিব, কিন্তু না, সেটা কিন্তু মিডল স্থান নাই। আছে, এটা মিডল আছে, মিডল তুমি পাইবা না। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মিডল পাইবে, এছাড়া কিন্তু তুমি কখনো মিডল পাবা না। তো মিডল যদি আমরা না পাই, মানে মধ্যস্থানটা না পাই, তখন আমাদের এটা জোড় সংখ্যা, যেহেতু মধ্যস্থান পাবো না, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা মনে রাখবে সবসময়। আমরা এই কোণা, যে কোণা, আচ্ছা শোনো, তোমরা 4-এর বর্গের ক্ষেত্রে যেটা মনে রাখবে ম্যাজিক বর্গের ক্ষেত্রে, এটা একবারে তোমরা মাইন্ড সেট আপ করে ফেলবে যে না আমরা এইভাবে করব, এটা আমাদের করবো, এটা পরীক্ষায় আসলে আমি দিবই, এটা যে কোনো জায়গায় আমি করতে পারবো। প্রথমে কি করবে তোমরা, কোণায় যে ঘরগুলো আছে ওইগুলো খালি রাখবে, কোণায় যে ঘরগুলো আছে ওইগুলো খালি রাখবে, আর মধ্যে যে বর্গাকার যে ঘরটা আছে, এই বর্গাকার যে 4টা ঘর আমি তৈরি করছি এগুলো খালি রাখবে, আর বাকিগুলো বসিয়ে দিবে সিরিয়ালে। তার মানে এটা খালি থাকবে, এটা 1 নাম্বার ঘর, তারপর কত 2 এটা বসালাম, তারপর কত 3 এটা বসালাম, এটা কোণার ঘর 4 নাম্বার খালি থাকবে, তারপর কি আসবে 5, এটা এই 2 এই 4টা কিন্তু খালি থাকবে, এই 4টা আমি বসাবো না। তার মানে 6 7, এটা আমি কত দিব 8, তারপর এটা কত 9 10 খালি থাকবে, 11 খালি থাকবে, তারপর হচ্ছে 12। এখন দেখো কোণারটাও খালি থাকবে, তাই না, কোণারটা খালি থাকবে, 13 খালি থাকবে, তারপর হবে কি 14 15। দেখো এখন আমরা এইভাবে সাজালাম। তো এইভাবে সাজানোর পর আমাদের আরেকটা বিষয় কাজ করতে হবে। এখন আমরা যে কাজগুলো করব সেটা তোমার বিপরীতমুখী হবে, মানে একটা স্থান পরিবর্তন করবে, কোনাকুনি স্থান পরিবর্তন করবে, সোজাসুজি না, কিন্তু কোনাকুনি স্থান পরিবর্তন করবে। মানে এখানে একটা চলে যাবে এখানে, আর এখানে একটা চলে আসবে এখানে। তাহলে এটা কত নাম্বার ঘর ছিল, এটা ছিল 1 নাম্বার, তাহলে এই 1 চলে যাবে এখানে। বুঝতে পেরেছ, এটা 1 চলে গেছে এখানে, আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটা 16 নাম্বার ছিল, এটা চলে যাবে এখানে।
কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তারপর যা এখানে এটা এক নাম্বার ঘর ছিল, 1 2 3, এটা 4, তার মানে 4টা চলে যাবে এই কোণায়, 4টা চলে যাবে এই কোণায়, আমি এই কোণায় নিয়ে আসলাম। আর এটা কত নাম্বার ঘর আমি দেখি, 12, 12-র পর এটা 13, 13 নাম্বার, 13টা চলে যাবে এখানে। তো এখন দেখো এখানে কোনাকুনি হবে, এটা 5, 5-এর পরে 6, 6টা চলে যাবে ওই কোনায়। তারপর 6টা এখানে চলে গেছে, তারপর এটা কত নাম্বার, এটা 12, 12-র আগেরটা 11, এটা 11 নম্বর, 11 চলে গেছে এখানে। তো এটা 5, 6, এটা 7, 7 চলে যাবে এখানে। আর এটা 9-এর পরে আছে 10 ছিল, 10 চলে যাবে এখানে। তো এটা আমাদের ম্যাজিক বর্গের বসানোর একটা একদম সহজ একটা নিয়ম। এখন আমরা দেখি যে আমাদের কত হওয়ার কথা ছিল। আমরা এখানে কি বসাবো, 4, তাহলে এখানে 4, 4 স্কোয়ার যোগ 1 2 এরকম, তাই না? এখন আমরা 2 দিয়ে 2কে কেটে ফেলি, 2, তাহলে এখানে 2 থাকছে। আর এখানে দেখো 4 4 16, 16 আর একে 17, দেখতে পাচ্ছ? এই যে 4 4 16, 16 আর একে হচ্ছে 17, তাহলে 17 দুগুণে 34, পাই কিনা দেখো। আমরা এই 5টা যোগ করি, 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 13 কিন্তু 34, তার মানে এই পাশে আমার 34 হচ্ছে। 5 আর 11 16, 16 আর 10 26, 26 আর 8-এ 34, 9 আর 7 16, 16 আর 6 22, 22 আর 12 34, 4 আর 14 18, 18 আর 15 33, 33 আর একে 34। তো এটা আমরা 34 পেলাম, এইভাবে পাবো। এখন আমরা দেখি ওইভাবে যে 16 আর 5 21, 21 আর 9 30, 30 আর 30 আর 4-এ 34। তো এখানে দেখো আবার 2, 2 আর 11 13, 13 20, 20 আর 34, 3 13 19, 19 আর 15 34, 13 আর 8 21, 21 আর 12 33, 33 আর একে 34। তো এটা হয়ে গেছে। এখন আমরা কোনাকুনিটা আমি দেখি, কারণ আমার তো ম্যাজিক বর্গের সব দিকে মিলবে। 16 আর 11 27, 27 33, 33 আর একে 34। তো এটা আমাদের ম্যাজিক বর্গটা ছিল। তো এটা যদি আমি আবার একটু রিপিট করি, তোমরা খেয়াল করো আমরা রিপিটটা আমরা কীভাবে করছি। আমরা দ্বিতীয়টা রিপিট করছি, কারণ প্রথমটা রিপিট করলে সময় চলে যাচ্ছে। আমার পরবর্তীতে আমি আর একটা টপিক্স নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমরা কি করেছি, যখন 4-এর ম্যাজিক বর্গটা করব, কোনা এই যে কর্ণ মানে কোনায় কোনায় যেগুলো ছিল এগুলো আমরা বাদ দিব, এবং ভিতরের যে ম্যাজিক বর্গটা আছে সেটা বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা ক্রমানুসারে বসাবো। যেমন 1 নাম্বার ঘর ছিল, 2 বসালাম, 3 বসালাম, এটা খালি থাকবে, 4 খালি থাকবে, 5, তারপর 6 খালি, 7 খালি, 8 9, 10 খালি, 11 খালি, 12, তারপর এটা খালি 14 15। এরপরে কি হবে, উল্টাগুলা বিপরীত দিকে যাবে, এই কোনাকুনি। এখানে 1 নাম্বার ঘর ছিল, 1 চলে গেছে এখানে, এটা 16 নম্বর ছিল, 16 চলে গেছে এখানে। তো এখানে ছিল 3-এর পর 4, 4 চলে গেছে এখানে। আর এটা 14-র আগে 13 ছিল, 13 চলে গেছে এখানে। এই 4 কোণা শেষ। এখন এটা 5-এর পরে 6, 6 ছিল এখানে, 6 এখানে চলে যাবে। আর এখানে 12-র আগে 11, 11 চলে যাবে এখানে। এটা 8, 8-এর পরে 9, 9-এর পরে এটা 10 থাকার কথা, 10 চলে যাবে এখানে। আর এটা হলো 5 6 7, 7 চলে যাবে এখানে। তারপর আমরা যোগ করার পর আমরা পাবো 34। 34 আমরা কেন পেয়েছি, আমরা এখানে আমরা কিন্তু অলরেডি বলেই দিয়েছি, তাই না? আচ্ছা, তো এই ছিল আমাদের বর্গের আলোচনা। তারপর আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি তোমাদের জন্য একটা একটা কি বলে এটাকে, আমরা একটা প্যাটার্ন লিখছি। এখানে দেখো এখানে একটা ক্রমিক দেওয়া আছে, ক্রমিক সংখ্যা দেওয়া আছে। আমরা কিন্তু ক্রমিক সংখ্যা আগে পড়েছি যে ক্রমিক সংখ্যাটা কোনটা, যে ক্রমানুসারে যেটা বাড়বে। দেখো এখানে 3 4, 4-এর পরে 7, 7-এর পরে 10, একটা নির্দিষ্ট একটা ক্রম অনুসারে বেড়েছে, তাই না? এখন আমরা দেখি এখান থেকে এখানে এটা বিয়োগ করলে 2 3, এটার পার্থক্য 3, এটার পার্থক্য 3, এটার পার্থক্য 3, ওইভাবে। এখন খেয়াল করো, আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন বলতে নির্দিষ্ট একটা গঠনের মধ্যে এটা থাকবে। এখন এটা দেখো 1 2 3 4 5, 5 নম্বরে 16 হয়ে গেছে। এখন যদি কেউ আমাকে বলে এইভাবে চলতে গেলে 20 নম্বরে কত হবে, তার মানে আমি এইভাবে লিখতে গেলে 20 নম্বর লিখতে খাতাটা একবারে মানে শেষ হয়ে যাবে। 20 নম্বর অনেক সময় দেখা যায় যদি 50 55 নম্বর বলে, 60 নম্বর 95 নম্বর সংখ্যাটি বলে বা পদ সংখ্যা বলে। এখন কিন্তু আমি 95টা লিখতে লিখতে আমার পরীক্ষার সময় আর থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে জ্যামিতিক একটা প্যাটার্ন গঠন করব। প্যাটার্ন গঠন করে আমরা সবগুলা সমাধান করতে পারবো। তো প্যাটার্ন গঠনের নিয়মটা দেখো। প্যাটার্ন গঠনের সর্বপ্রথম নিয়ম হচ্ছে তুমি এইভাবে দেখবা যে পার্থক্য কি একই রকম হচ্ছে কিনা। হ্যাঁ, একই রকম হচ্ছে। যদি পার্থক্য একই রকম হয় তুমি এই পার্থক্যটা এখানে নিয়ে নিবা।
বুঝতে পেরেছ? পার্থক্যটা তুমি এখানে কি করবা, পার্থক্যটা তুমি নিয়ে নিবা। পার্থক্য নেওয়ার পর এখানে ক ধরবা। ক এখানে হচ্ছে পদ সংখ্যা। কটা কি? ক হচ্ছে পদ সংখ্যা। প্রথমে কত আছে দেখো, প্রথমে কত আছে 4। তার মানে তুমি এটাকে 4, এটাকে এই পদ সংখ্যা, এটা কয় নাম্বার পদ? 1 নাম্বার পদ। এটা 2 নাম্বার পদ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পদ এটা। এখন দেখো পদ সংখ্যা কত আছে? 1। এখন এই কয়ের মানটা এখন হচ্ছে 1। এই বিষয়টা খেয়াল করো, কয়ের মানটা এখন কত হচ্ছে? 1। তার মানে এটা কত হচ্ছে? 3 একে 3। এখন তুমি দেখো 4 হবে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, তার মানে এখানে 1। তাহলে এখানে আমরা কি পেলাম যে এটার সাথে কত যোগ করলে 4 হবে? 1 যোগ করলে 4 হবে। তো আমরা দেখি এই প্যাটার্ন অনুযায়ী এটা কয় নাম্বার পদ, আমরা দেখি প্যাটার্নটা ঠিক আছে কিনা, সরি জ্যামিতিক প্যাটার্নটা ঠিক আছে কিনা। এটা কয় নাম্বার পদ? 1 2 3 4 5 নাম্বার পদ। তাহলে আমি দেখি এখানে 3 গুণ 5 যোগ 1, 3 5 15 আর যোগ 1 সমান 16। হয়েছে কি? অবশ্যই হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আমাদের জ্যামিতিক একটা প্যাটার্ন। এই জ্যামিতিক প্যাটার্নের সাহায্যে আমরা বড় বড় পদ ও সংখ্যা নির্ণয় করতে পারবো। তো আমরা আর একটা প্যাটার্ন দেখি, এখানে একটু খেয়াল করো তোমরা, যে 7, আমি একটু সমস্যা করছি তোমাদেরকে, যে আমি লিখছি 7 12 17 22 27। এখানে খেয়াল করো, এখানে পার্থক্য কত? 5। এখানে পার্থক্য কত? 5। এখানে পার্থক্য 5। এখানে পার্থক্য 5। তাহলে আমরা বের করতে পারবো না এখন? অবশ্যই আমরা বের করতে পারবো। তো এখানে দেখো এর পার্থক্য কত আছে? 5 নিলাম, তারপর ক। এখন দেখি আমি এটার সাথে এটা যদি 1 ধরি আমি, 5 একে 5, তাহলে এটার সাথে কত যোগ করলে 7 হবে? 2 যোগ করলে 7 হবে। তাহলে এখানে আমাদের জ্যামিতিক প্যাটার্নটা হচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তুগুলো, যে আমরা যে ইয়েগুলো আলোচনা করেছি। তো আগামী যে আমার ভিডিও টিউটোরিয়ালটা আসবে বা ক্লাসের যে টিউটোরিয়ালটা আসবে, সেটা আমাদের অধ্যায়ের ভিতরে যে সকল আমাদের ইয়েগুলো আছে, সকল সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, নিজেকে ভালো রাখবে, সমাজকে ভালো রাখার চেষ্টা করবে। তাহলে আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।